দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আপনাদের সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। বর্তমান সময়ে আধুনিক মা বাবাদের সন্তান লালন পালন পদ্ধতিও একটু আধুনিক, একটু ভিন্ন রকমের, অথচ আমাদের বাবা মা আমাদের লালন পালনের ক্ষেত্রেও ছিল অনেকখানি সনাতন। তারপরেও কেন যেন মনে হয় ওই সময়টাই প্যারেন্টিং ছিল অনেকটুকুই ভালো। বর্তমানে অভিভাবকদের ক্যারিয়ার ভাবনা, সাংসারিক ব্যস্ততার কারণে শিশু সন্তানদের প্রতি একটু সময় কম দেওয়া হয়, একটু উদাসীন। আমাদের প্যারেন্টিং কি সঠিক পথে চলছে? দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় নতুন প্রজন্মের শিশুদের প্যারেন্টিং। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মনোরোগ বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন ডক্টর আফরোজা আক্তার, কনসালটেন্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। ভালো আছি, আপনি ভালো আছেন? জি, খুব ভালো আছি। আপু, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বর্তমান প্রজন্মের প্যারেন্টিং, আসলে আমরা এটা নিয়ে অনেকটুকুই কনসার্ন এবং আমরা জানি যে আধুনিক আমাদের যে বর্তমান প্রজন্ম আছে সেই ক্ষেত্রে বাবা মারা কিন্তু অনেকটুকুই তাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ফেস করে থাকেন। প্রথমে যদি আগে একটু জানতে চাই যে প্যারেন্টিংটা আসলে কি, এই কনসেপ্টটা তো আমাদের সময়টুকু অনেকটুকুই কম ছিল। ধন্যবাদ। আসলে প্যারেন্টিং এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে এবং এটি চলবে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্যারেন্টিং বা অভিভাবকত্ব বা পিতামাতা হওয়া, হ্যাঁ, এটা আসলে কখন থেকে শুরু হয়? একজন বাবা মা বাচ্চা জন্ম নিল তখন থেকে কি হয়? না, আসলে শুরু হয় যখন থেকে বাবা মা চিন্তা করে, একজন মানুষ চিন্তা করেন যে আমি বাবা মা হতে চাই, আমি বাবা হতে চাই বা মা হতে চাই, তখন থেকে। এবং প্যারেন্টিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে একজন বাবা মা তার ছেলে মেয়েদেরকে, তার সন্তানদেরকে তৈরি করে তোলেন শারীরিকভাবে, মানসিকভাবে, সুস্থভাবে গড়ে তোলার জন্য। এই যে গড়ে তোলা, এই যে বৃদ্ধি, এই জায়গাটাতে আসলে আমরা যেটা আগে দেখে এসছি, এটা আসলে কোনো নতুন কনসেপ্ট না, নতুন করে উঠে আসেনি। কিন্তু আমরা এতদিন যেটা দেখে এসছি, আমাদের বাবা মারা যেটা চিন্তা করতেন যে আমার ছেলে মেয়েটা ঠিকমতো খাচ্ছে কিনা, ঠিকমতো বড় হচ্ছে কিনা, কথা বলছে কিনা, কোথাও গিয়ে কোনো সমস্যায় পড়ছে কিনা, এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখন আমরা যেটাকে বলি, এই অংশটা ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটাকে বলা হয় মনোসামাজিক উন্নয়ন। এই জায়গাটাকে আরও যদি যোগ করা যায়, তাহলে প্যারেন্টিংটাকে আসলে আমরা বলবো যে কমপ্লিটলি একটি প্রক্রিয়াতে নিয়ে আসতে পারবো। একদমই, অনেক ধন্যবাদ আপু। এই ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের প্যারেন্টিংটা আসলে কেমন হয়? কারণ আপনি বললেন প্যারেন্টিং এর সময়কাল কিন্তু অনেক আগে থেকে শুরু হয় এবং তারপরে কিন্তু একটা শিশুর আবেগিক বিকাশ হয়, দৈহিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক অনেক ধরনের বিকাশের পরে কিন্তু একটা সময় পার করে তারা। কিন্তু সবচেয়ে বেশি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাবা মারা অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করেন, ক্রাইসিসে ভোগেন। সেই সময়টাকে কিভাবে অ্যাড্রেস করছেন? আচ্ছা, অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনের। কারণ কি, আপনি দেখবেন, আপনি যখন আপনার জীবনের যেই জায়গাটাতেই পরিবর্তন হচ্ছে, সেই জায়গাটাতেই কিন্তু আপনার কিছুটা সমস্যা, কিছুটা অস্বস্তি, কিছুটা ভালো লাগা, কিছুটা ঠিক করছি কিনা, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে আমি যখন শিশু থেকে কৈশোরে যাচ্ছি, আমি আবার কৈশোর থেকে বড়র দিকে যাচ্ছি, অর্থাৎ আমি বড় মানুষ হয়ে যাচ্ছি। তো বড় মানুষ হয়ে যাওয়ার আগ মুহূর্তটায় আমাদের কিন্তু অনেক দিক থেকে পরিবর্তন আসে। সেটা হতে পারে শারীরিক পরিবর্তন, সেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই, মানসিক পরিবর্তন, জৈবিক পরিবর্তন, হরমোনাল চেঞ্জ বলে। এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলোর সাথে ছেলেমেয়েরা নিজেদেরকে খাপ খাইয়ে নেয়া, এই জায়গাটুকুতে হচ্ছে গিয়ে বাবা মায়ের খুব গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। কারণ আমি আমার বাচ্চাটাকে মনে করছি যে আমার বাচ্চাটা এখনো বাচ্চা আছে, শিশু আছে, কিন্তু আমার বাচ্চাটা কিন্তু বড় হচ্ছে, 13, 14, 15, 16 বছর বয়স। সো এই বয়সের বাচ্চাটাকে আমি যদি মনে করি যে আমার বাচ্চাটা এখনো ছোট আছে, সে কিন্তু তার কিন্তু সে ছোট্টবেলা থেকে তার একটা ইগো তৈরি হয়। এই ইগোটা কিন্তু দিনে দিনে পরিবর্তন হতে থাকে। তো বাবা মারা যদি চিন্তা করেন যে আমার বাচ্চাটা ছোট আছে, এখনো আমি ওইভাবেই চিন্তা করব, তাহলে হচ্ছে গিয়ে একটু সমস্যা তৈরি হয়। যার ফলে আমরা বলি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাকে আমাদেরকে, আমরা চিন্তা করতে পারি যে আসলে আমরা ওই বয়সটাতে কি ছিলাম, কি চিন্তা করতাম, কি চাইতাম। তো নিজেকে ওই জায়গাটাকে ফেলতে হবে। আমার কি চাওয়া ছিল, আমার কি পরিবর্তন হচ্ছিল, ওই সময় পরিবর্তনটাতে আমার কি কি সমস্যা হচ্ছিল,
এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাতে কিন্তু ছেলেমেয়েরা বলবে যে তোমরা কিছু জানো না, তোমাদের সময় এরকমটা ছিল না। অনেক সময় বলে ফেলে, বাচ্চারা বলে ফেলে আসলে তাদের এই পরিবর্তনটাকে আমরা কিভাবে নিচ্ছি। সো আমার মনে হয় যে আমরা আসলে এই প্যারেন্টিংটাও বয়স ভেদে, আমার বাচ্চাটা কতটুকু বয়স কত সেই অনুযায়ী কিন্তু আমার আচরণগুলো, আমার বাবা মা হিসেবেও আমার আচরণগুলোও কিন্তু তাদের সাথে সেরকম হতে হবে, বন্ধুত্বপূর্ণ। তার সাথে সবসময় যে আমি সারাক্ষণ নজরদারি করব না সেটা না, কিন্তু আমি যে তোমার কাজকর্মগুলোকে খেয়াল রাখছি, আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি, কোনো সমস্যা হলে তোমার পাশে আছি, আমি তোমার কথাগুলো শুনতে চাই, আমি তোমাকে বুঝতে চাই। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে বাবা মাদেরকে, অভিভাবকদেরকে আসলে এই বয়সগুলোতে বোঝাতে হবে ছেলেমেয়েদেরকে। একদমই আপু, এই ক্ষেত্রে যে প্যারেন্টিং অ্যাডোলেসেন্ট পিরিয়ডের আগের সময় থেকে যে প্যারেন্টিংটা হয়ে আসে, কারণ আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা কিন্তু বাবা মাদের কাছে অনেক কিছুই আবদার করে, বাবা মারা ওই সময়টাতে অনেকটুকুই হয়তো দিয়ে এসে এবং বাচ্চাটার ক্ষেত্রে ইউজ টু। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হঠাৎ করেই যখন তার চাহিদার জায়গাটা আরেকটু বেশিভাবে প্রকাশ পেল, তখন কিন্তু বাবা মাকে লাগাম টানতে চায়, কিন্তু বাচ্চাটা তো ওই জায়গাটা থেকে আসলে ইউজ টু হয়ে আসছে। সুতরাং আগে থেকে প্যারেন্টিং এর ধরনটা আসলে কেমন হওয়া উচিত, সেই জায়গাটা যদি একটু বলেন। জি সাবরিন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আপনার এখান থেকে উঠে এসেছে। আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে বাচ্চাটা যখন যা চায় তাই দিচ্ছি। আসলে আমরা চিন্তা করেন তো, আমরা যখন যেটা চাই তখনই কি সেটা পাওয়া সম্ভব? যখন যেটা চাচ্ছি সেটা আমি চাইলে আমার হয়ে গেল? বাস্তবিক অর্থে তো এটা সম্ভব না। আর আমার চাওয়াটাকে পাওয়ায় পরিণত করতে আমাকে অনেক কিছু করতে হবে, একদমই রাইট? কিন্তু সেই আমার ছোট্টবেলার যে আমার ছোট ছোট চাওয়াগুলো, সেই চাওয়াগুলো পূরণ করে আমার অভিভাবক, আমার বাবা মা, আমার দাদা দাদি, নানা নানি, তারা। কিন্তু এই যে ছোটবেলা থেকেই আমি যা চাই তাই পাই, বা বাবা মারা বলেন যে আমার ছেলে মেয়েটাকে, আমার সন্তান যখন যা চায় তখন আমি তাকে তখনই আমার তাকে দিতে হবে। এবং অনেকের মাঝে মানসিকতা থাকে যে আমি এটা পেয়ে বড় হই নাই, তাই আমি চাই আমার বাচ্চাটা সব পাক। জি জি। সো এখানে কিন্তু দুইটা অংশ। একটা অংশ হচ্ছে গিয়ে ছেলেমেয়েরা যেন আমার বাচ্চাটা যেন যখন যা চায় তখন তাকে তাই দিতে হবে, এই একটা আচরণ। এবং সেটা যখন আস্তে আস্তে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গেল, আস্তে আস্তে বড় হচ্ছে, তখন সে দেখবে যে হ্যাঁ আমি যেটা চাই তখন তো আমি সেটা পাচ্ছি না, আমার যা চাওয়া তখন তো আমার সাথে সাথে সেটা পাওয়া সম্ভব না। এটাই আসলে বাস্তবতা। তার মানে এই বাস্তবতাটাকে বাবা মায়ের উচিত হচ্ছে ছোটবেলা থেকে একটু একটু করে আমার ছোট্ট বাচ্চাটা থেকে শুরু করে শেখানো যে আমি যখন যা চাই তখনই আমার পক্ষে আসলে পাওয়া সম্ভব না, এবং সবসময় আমি চাইলেই সেটা আমায় সহজেই পেয়ে যাব সেটাও না। চাইলে পাওয়ার জন্য একটা পরিবেশ পরিস্থিতি আছে, সেই অনুযায়ী আমি পাবো। আমি যেটা পাইনি আমার সন্তানদেরকে তাই দিব। অনেক বাবা মা আছেন, হ্যাঁ, এটা একটা তার নিজস্ব একটা চিন্তাধারা যে আমি যা পাইনি সেটা আমার সন্তানদেরকে দিব। এটার একটা পজিটিভিটি আছে, এটার একটা নেগেটিভিটি আছে। পজিটিভিটি ডেফিনেটলি বাবা মা ছেলেমেয়েদের জন্য সবসময় ভালোই চান, কিন্তু সেখানে যেন আমি যেটা পাইনি সেটা যখন ওই যে হরহামেশা যা চাইলই তাই দিয়ে দিলাম, সেটা যেন না হয়ে যাবে। একদমই, মানে এই চাহিদার জায়গাটা আসলে প্রথম থেকেই লাগাম টানার একটা বিষয়, এবং ছেলে মেয়েকে আসলে এটার সাথে পরিচয় করানো যে বাস্তবতার সাথে। এই ক্ষেত্রে আপু আমরা এখন অনেক দেখি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ক্ষেত্রে বা এখন শিশুদের মাঝেও কিন্তু আত্মহত্যার প্রবণতাও আছে, এবং সেটা খুব অল্প বয়স থেকেই শুরু হচ্ছে। ডিপ্রেশন, আমরা চাইল্ড ডিপ্রেশনও জানি। এর কারণগুলো আসলে কি, যে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক সমস্যাগুলো আসলে কেমন হয়ে থাকে এবং তার সাথে প্যারেন্টিং এর ভূমিকাটা আসলে কেমন? আচ্ছা, শিশু কিশোরদের মাঝে আমরা যেটা বলি যে বড়দের যেরকম মানসিক রোগ নিয়ে যেহেতু চলে এসছেন, বড়দের যেমন মানসিক রোগ হয়, শিশু কিশোরদের এমনকি ছোট্ট যে বাচ্চাটা কাঁদছে, যে বাচ্চাটা সারাক্ষণ 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, তার মনের মধ্যেও কিন্তু আবেগ আছে। সো আবেগ থাকা মানে তার মনের মধ্যে কিন্তু মানসিক কষ্টও আসতে পারে। সো আমাদেরকে আসলে এই জায়গাটাকে ফোকাস করতে হবে যে হ্যাঁ আমার বাচ্চাটা যে বয়সটাতে যে জিনিসটা চাচ্ছে, সে চাওয়া এবং পারিপার্শ্বিকতা তার সাথে মেলবন্ধন আছে কিনা, পরিবেশ পরিস্থিতি এবং প্যারেন্টিং, হ্যাঁ, একটা বাচ্চা গড়ে ওঠার সাথে তার মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে কিন্তু প্যারেন্টিং একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং মানসিক সমস্যা একটা শিশুর মাঝে হবে কিনা বা একজন কৈশোরের বয়সে হবে কিনা, সেটা কিন্তু অনেকাংশে হচ্ছে গিয়ে প্যারেন্টিং একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আপনি দেখেন বাবা মায়ের মধ্যে সমস্যা হচ্ছে কিনা, অথবা বাবা মা এমন টাইপের আচরণ ছেলে মেয়েদের উপর করছে যার ফলে ছেলে মেয়েদের আচরণগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সো আমাদেরকে কিন্তু প্যারেন্টিংয়ে যদি আমরা গুরুত্ব না দিই, ফোকাস না করি,
শিশু কিশোরদের মাঝেও কিন্তু হচ্ছে মানসিক সমস্যা হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো হয় সেটা হচ্ছে গিয়ে আচরণগত সমস্যাগুলো হয়ে থাকে। যেমন আপনি একটা বললেন যে বিষণ্ণতা, এটা একটা মুড ডিসঅর্ডার। এছাড়া আরো বেশ কিছু অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা রোগ, তারপর হচ্ছে আচরণগত যে রোগগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা তীব্র আকার ধারণ করতে পারে সেটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। এবং যেটা হয় যদি খুব বেশি খারাপ আকার ধারণ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই বয়স থেকেই হচ্ছে গিয়ে মাদকাসক্তির দিকেও ঝুঁকে যেতে পারে। একদমই তাই। এই ক্ষেত্রে আপু যদি আমরা বলি কিভাবে করে আসলে একজন বাবা মা অ্যাড্রেস করতে পারেন যে তার বাচ্চার কোনো ধরনের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে সে যাচ্ছে? মোটামুটি বাবা মা তো সবসময় সাথেই থাকেন। সো দেখা যায় যে ছেলে মেয়েদের পরিবর্তনগুলো আচরণে পরিবর্তন আসছে কিনা, তারা স্বাভাবিকভাবে যে দৈনন্দিন জীবনযাপন করে সেখান থেকে কি একটু অন্যদিকে চলে যাচ্ছে কিনা, তাদের যে একাডেমিক অ্যাচিভমেন্ট, তারা পড়াশোনা করছে সেই জায়গাটাতে কি কোনো সমস্যা হচ্ছে, নিয়মিত স্কুলে বা কলেজে যাচ্ছে কিনা, সেখানে কি স্কুল কলেজে গিয়ে কি কোনো পরিবর্তন হচ্ছে বলে তার ফলে কি সেখানে কোনো সমস্যা তৈরি করছে, তাদের বন্ধু বান্ধব কারা, তারা কাদেরকে বন্ধু বেছে নিচ্ছে, সেই বন্ধুদের মাঝে তাদের সম্পর্কগুলো কেমন, তারা সম্পর্কগুলো তৈরি করতে পারছে কিনা। অর্থাৎ এই বয়সে একজন ছেলে মেয়ের যে অ্যাচিভমেন্ট থাকা উচিত, তার নৈতিকতা, তার পড়াশোনা, তার সামাজিকতা, এই জায়গাগুলোতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং বাবা মায়ের সাথে যে আগে যে আচরণগুলো করতো সেখান থেকে আচরণগুলোকে পরিবর্তন হচ্ছে কিনা। যদি এই পরিবর্তনগুলো দেখা যায় তাহলে বাবা মায়ের মাথায় আসা উচিত যে আমার ছেলে মেয়ের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে। জি, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় নতুন প্রজন্মের শিশুদের প্যারেন্টিং। আমাদের সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আফরোজা আক্তার। আপু, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যদি আবার নতুন প্রজন্মের জায়গা থেকে আসলে ফিরে আসি, যে 2025 সাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বিটা জেনারেশন, এবং বিটা প্রজন্মের শিশুরা কিন্তু প্রযুক্তি এবং এআই দ্বারা অনেক বেশি প্রভাবিত হবে। এবং তার আগে যে জেনারেশন জেনজি, যেটা অনেক বড় একটা রেভুলেশন করে ফেলছে এবং বিশ্বব্যাপী সব জায়গা থেকেই, তারা কিন্তু প্রথম প্রকৃত ডিজিটাল নেটিভ জেনারেশন আমরা বলে থাকি। তো এই যে বাচ্চারা যারা প্রযুক্তির দ্বারা অনেক বেশি প্রভাবিত, তাদেরকে কিন্তু প্যারেন্টিং এর ক্ষেত্রে বাবা মারা অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করছেন, কারণ তাদের প্যারেন্টসরা হচ্ছে জেনারেশন এক্স অর ওয়াই বা মিলেনিয়ালস তারা। তো সেই জায়গা থেকে আসলে প্যারেন্টিংটা কেমন হওয়া উচিত নতুন প্রজন্মের ক্ষেত্রে? যে বয়সে আমরা ছোট থেকে বড় হয়েছি ওই সময় কিন্তু আমাদের তখন মোবাইল ফোন ছিল না, এবং মোবাইল ফোন কিন্তু আমাদের জীবনে এসছে অনেক অনেক পরে। আর এখনকার জেনারেশন, খুব ছোট্ট বাচ্চাটা, নিউবর্ন বেবি থেকে শুরু করে তাদের হাতে কিন্তু হচ্ছে গিয়ে আমরা ধীরে ধীরে মোবাইলের দিকে, ইন্টারনেটের দিকে হচ্ছে গিয়ে নিয়ে আসি। কি করি, ছোট বাচ্চাটা দেখবেন নতুন বাচ্চা হয়েছে, তাকে কিন্তু আমরা কি করি, দূরে কোনো আত্মীয় স্বজন আছে ভিডিও কল দিয়ে দিচ্ছি, সেখান থেকে শুরু। সো আমাদের এখনকার বাচ্চারা, এখনকার জেনারেশন কিন্তু হচ্ছে গিয়ে এই ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ, স্ক্রিনিং, এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে তারা কিন্তু খুব বেশি অভ্যস্ত। তো আমরা যদি মনে করি আমাদের সময় তো এগুলো ছিল না, এখনকার তোমাদের এত লাগে কেন, তোমরা এত কি করো এগুলো দিয়ে, না। এই যে প্যারেন্টিং, এই যে আপনি শুরুতেই যে বলছিলাম যে আসলে প্যারেন্টিং একটা চলমান প্রক্রিয়া, অতএব প্যারেন্টিংটা কিন্তু হচ্ছে গিয়ে পরিবর্তনশীল। সো আমাদের কিন্তু মনে করতে হবে যে আমরা যে সময়ে এরকমটা ছিলাম না, আমাদের এই জিনিসগুলো, এই ইনস্ট্রুমেন্টগুলো ছিল না, এখন কিন্তু তাদের কাছে অ্যাভেইলেবল। কিন্তু খেয়াল রাখতে হবে এই অ্যাভেইলেবিলিটির সাথে তাদের জন্য যেন কোনো ঝুঁকিপূর্ণ হয়ে না দাঁড়ায়। ইন্টারনেট ব্যবহার বলেন, মোবাইল ব্যবহার বলেন, অথবা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি মোবাইল গেমিং করে, ইন্টারনেট গেমিং করে, সেটা অনলাইন অফলাইন হতে পারে। সো বাবা মায়ের কিন্তু খেয়াল রাখতে হবে তাদের মধ্যে যেন এই ইন্টারনেট আসক্তি তৈরি না হয়। এটা কিন্তু আমরা যেটা একটু আগে বলছিলাম, মাদকাসক্তির চেয়েও কিন্তু কম ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে না। কারণ যখনই আপনার আসক্তিতে পরিণত হবে তখন কিন্তু এটা রোগে পরিণত হলো। অতএব রোগে পরিণত হওয়া মানে কিন্তু আমার সব কিছুতে সমস্যা তৈরি হয়ে গিয়েছে, এবং সেখানে আমাকে চিকিৎসার আওতায় আনতেই হবে। অতএব মোবাইল ব্যবহার বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাবা মাদেরকে আসলে খুব গুরুত্বপূর্ণ নজরদারি করতে হবে। নজরদারি ইন এ সেন্স
যে কোন বয়সে আমি কতটুকু ফোনটা ইউজ করতে দিব, ইন্টারনেট ইউজ করতে দিব, ইন্টারনেটের অ্যাক্সেসটা কতটুকু হবে। আমার ছোট বাচ্চাটার ইন্টারনেট অ্যাক্সেস একরকমের হবে, যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে কৈশোরকালে তার অ্যাক্সেসটা আরেক রকম হবে। গ্রুপ স্টাডি হয় অনলাইনে, এবং দেখা যায় যে তাদের অনলাইনে কিন্তু ক্লাসও হচ্ছে এখন। করোনা সিচুয়েশন তখন তো মোটামুটি আমরা অনলাইন ডিপেন্ডেন্ট, পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই ছিল, কিন্তু এখনো কিন্তু হচ্ছে অনলাইন ডিপেন্ডেন্ট অনেক কিছু হয়, এবং অনলাইন ক্লাসরুম আছে, টিউটোরিয়ালগুলো ওখান থেকে দেখতে পাচ্ছি। রাইট। সো এখন বাবা মাদেরকে খেয়াল করতে হবে যে এই যে ইন্টারনেট বা ফোন ইউজ করছে, তাদের এখানে যেন এমন কিছু এমনভাবে ব্যবহার হয়ে না যায় যেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ বা রোগের কারণ হয়ে দাঁড়ায়। তখন আমরা তাহলে কি করতে পারি? আমাদের আসলে যেটা করার আছে সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেট কোন বয়সে কতটুকু ইউজ করবে বা মোবাইল কতটুকু ইউজ করবে সেটাকে ঠিক করে দেয়া। দিনের একটা নির্দিষ্ট সময়ের পরে হচ্ছে গিয়ে ফোন ইউজ করা যাবে না। রাতের বেলা ধরেন আমার কোন বয়সে আমার একটা নিজস্ব ফোন থাকা যাবে? আমি যদি ক্লাস 6-এর বাচ্চাকে একটা নিজস্ব ফোন দিয়ে দিই, সে সারাক্ষণ ফোন ইউজ করছে, সে কিন্তু আসলে জানে না, বুঝে না যে আমার ফোনটা আমার জন্য কতটুকু ভালো, কতটুকু ক্ষতিকর। অতএব আমাকে কিন্তু বলে দিতে হবে, অ্যাজ এ প্যারেন্ট আমাকে বলে দিতে হবে যে এর বেশি করা যাবে না। এইখানে কিন্তু আমাকে কিছু শাসন ক্ষমতা নিয়ে আসতে হবে। রাতের বেলা ফোন ইউজ করা যাবে না, রাতের বেলা ইন্টারনেট ইউজ করা যাবে না। এবং আমি বলবো যে যখন ছেলেমেয়েরা পড়াশোনা করছে বা অনলাইন ক্লাস করছে বা সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে, প্রয়োজনে বাবা মাদের হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস থাকবে তার ফোনে। প্রয়োজনে হচ্ছে আপনার ছেলে মেয়ে যখন ফোন ইউজ করবে, এমন একটা জায়গায় বসে সে ফোন বা ল্যাপটপ ইউজ করবে বা পিসি ইউজ করবে যেখান থেকে আপনি চাইলেই হচ্ছে গিয়ে দেখতে পারবেন। বিছানায় শুয়ে শুয়ে বসে বসে হচ্ছে গিয়ে আপনার ছেলে মেয়ে ফোন ইউজ করছে, সেখানে এমন কিছু সে বুঝতে পারলো না, কিন্তু এমন একটা অ্যাপসে বা এমন একটা ওয়েবসাইটে ঢুকে গেল, সে হয়তো বা বুঝতে পারেনি। সো আস্তে আস্তে ওই দিকে যেন ঝুঁকে না যায়। সো আপনার কিন্তু প্যারেন্ট হিসেবে দায়িত্ব থাকবে হচ্ছে গিয়ে আপনার ছেলে মেয়ে কোথায় কতটুকু ফোন ইউজ করছে খেয়াল রাখা। একদমই তাই। এবং তার কারণ জন্য কিন্তু বাবা মাদেরকেও আসলে প্রযুক্তির দিকটাকে অনেক বেশি সাউন্ড হওয়াটা আসলে প্রয়োজন। কোন অ্যাপস ইউজ করছে, কোন অ্যাপসের ইউজ কতটুকু, নিজেদেরকেও হচ্ছে গিয়ে আসলে আপডেটেড করতে হবে। একদমই তাই। কারণ যার কারণে আমরা বেশিরভাগ সময়, একটু আগে আপু বললেন যে বাচ্চারা কিন্তু বলে যে তুমি তো আসলে বুঝো না, তো এই বিষয়টা আপু আমরা আপনি কন্ডাক্ট ডিসঅর্ডারের কথা বলছিলেন, আমরা কিন্তু অনেক বেশি অবাধ্যতা আচরণ অনেকটুকুই দেখতে পাই। তো সেই ক্ষেত্রে আসলে বাচ্চা যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, তখন এটাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে? আচ্ছা, কন্ডাক্ট ডিসঅর্ডার তো হচ্ছে গিয়ে রোগে পরিণত হয়ে গেল, হ্যাঁ, কিন্তু রোগ ছাড়াও অনেক সময় হয় না যে ছেলে মেয়ে বড় হচ্ছে, যে তখন হচ্ছে অনেক কারণে দেখা যায় পারিপার্শ্বিক বা যে কোনো কারণেই হোক, ছেলে মেয়েদের আচরণে কিন্তু একটু পরিবর্তন আসে। কি করে? অল্পতেই ক্ষেপে যাচ্ছে, রেগে যাচ্ছে, অবাধ্য হচ্ছে, বলছে যে না আমি শুনবো না, এটা আমি করব না। সো এই ধরনের আচরণ বা এর চেয়ে তীব্র আকারও হতে পারে। তখন আমাদের প্যারেন্ট হিসেবে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই আচরণগুলোকে ধীরে ধীরে শেপ আপ করতে হবে, শেপে নিয়ে আসতে হবে। আপনি কি করবেন? সবার আগে যেটা, ছেলে মেয়েদেরকে এই আচরণগুলো কেন করছে সেটা আসলে খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে বের করবেন? আপনি তার সাথে কথা বলুন, সময় দিন। তার সাথে শুধু সময় দেয়া না, কোয়ালিটি টাইম বলে। আপনি যখন তার সাথে কথা বলছেন, তার সাথে চোখে চোখ রেখে কথা বলুন, তার সাথে তার বয়সটা বুঝে আপনি কথা বলুন। তার কি প্রয়োজন, কোন জায়গাটাতে সে এরকমটা করছে, কোন জায়গাটাতে সে খুশি হচ্ছে, তার এই আচরণটা যে ঠিক হচ্ছে না, এই জিনিসটা যখন সে রাগারাগি করছে তখন না, তাকে বোঝান যখন সে ঠান্ডা হচ্ছে। ছেলে মেয়েদের সব ধরনের অবাধ্য বা অস্বাভাবিক আচরণকে সব সময় গুরুত্ব দেওয়া যাবে না। মাঝে মাঝে ছোট ছোট আচরণ, ছোট ছোট এই ধরনের রেগে যাওয়া, ক্ষেপে যাওয়াকে কখনো কখনো হচ্ছে গিয়ে অগ্রাহ্যও করতে হবে। কিন্তু তাদেরকে যখন তারা ঠান্ডা হবে, চুপচাপ হবে, তখন তাকে বোঝাতে হবে যে আসলে এই আচরণগুলো ঠিক হচ্ছে না, এবং এই আচরণের সাথে তোমাকে পরিবর্তন হতে আমি তোমাকে সাহায্য করব, আমরা তোমার পাশে আছি এবং আমরা তোমাকে সাহায্য করব। একদমই তাই। আপু, এই ক্ষেত্রে যে প্যারেন্টিং এর যে রোলটা আমরা সবসময় তো বলছি, কিন্তু প্যারেন্টিং কি আসলে কোনো শেখার বিষয়? প্যারেন্টিং আসলে শেখার বিষয় তো অবশ্যই। আমরা কোথা থেকে শিখছি, কোথা থেকে শিখেছি প্যারেন্ট হওয়া? আমরা শিখেছি আমাদের বাপ চাচা, দাদা, মা, খালা, ওনাদের কাছ থেকে কিভাবে তারা তাদের আচরণ করতেন। আমার মা, আমার বাবা আমাদের সাথে কি আচরণ করতেন, চাচা কিরকম আচরণ করতেন, অথবা আমার বন্ধুর বাবা, আমার বাবার এই আচরণটা আমার ভালো লাগতো না, আমার বন্ধুর বাবার এই আচরণটা আমার ভালো লাগতো। তো
তো আমরা আসলে ওই যে দেখে দেখে শিখছি। এছাড়াও আমাদের মধ্যে হচ্ছে গিয়ে এইটুকু কিন্তু হচ্ছে গিয়ে দেখে শেখা ইনবর্ন কিছু, আমাদের নিজস্ব কিছু কোয়ালিটিও কিন্তু আছে। তারপরেও অনেক সময় যে আমি বলছিলাম যে এটা একটা চলমান প্রক্রিয়া, প্যারেন্টিংয়ের যেই জায়গাগুলোতে মনে হবে যে আমার ছেলেমেয়ের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে অন্যদের চেয়ে আলাদা এবং এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাকে অন্যভাবে ডিল করতে হবে, সো আমি কিভাবে ডিল করব, ওই জায়গাটাকে অনেক সময় হচ্ছে গিয়ে আমি নিজে খুঁজে বের করার চেষ্টা করব। অনেক সময় আমার কারো কাছ থেকে সাপোর্ট নেওয়া লাগতে পারে, হেল্প নেওয়া লাগতে পারে। নট অলওয়েজ যে হ্যাঁ আমি মনোসামাজিক সমস্যার জন্য একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্টের কাছেই চলে যাব। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ আমার ছেলে মেয়ের প্রবলেম হচ্ছে ওই কারণে, তখন হচ্ছে গিয়ে প্রয়োজন হলে হচ্ছে গিয়ে সাপোর্ট নিতে হবে। একদমই, অনেক ধন্যবাদ আপু। প্যারেন্টিং মানে যদি প্রপারলি না হয় আসলে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, প্যারেন্টিং যদি ঠিকমতো না হয়, আমরা অনেক টাইপের প্যারেন্টিং বলে থাকি। তার মধ্যে আমরা বলি যে সবচেয়ে ভালো যে প্যারেন্টিং, যেটা আইডিয়াল প্যারেন্টিং, সেটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং, যেখানে হচ্ছে ছেলে মেয়েদেরকে বাবা মায়েরা সবসময় একটা সাপোর্টিভ সিচুয়েশনে থাকবে। কি প্রয়োজন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, কতটুকু তোমার লাগবে, তোমার জন্য এইটা ভালো এবং এই ভালোটা এক্সপ্লেইন করা, তার কাছে ব্যাখ্যা দেয়া, তার সাথে হচ্ছে গিয়ে যদি এই জিনিসটা ভালো না, কেন ভালো না সেই জিনিসটাকে ব্যাখ্যা দেয়া। সে আমার ছেলে মেয়েটা এই জিনিসটা চাচ্ছে না, কিন্তু আমি কি চাইলে সেই না চাওয়াটাকে আমি কি চাইলে হচ্ছে গিয়ে পরিবর্তন করতে পারি কিনা, এই যে জায়গাগুলোতে হচ্ছে গিয়ে আমাকে চেষ্টা করতে হবে সবসময় অ্যাক্টিভলি থাকার। কিন্তু তার পাশাপাশি আমাকে যেটা করতে হবে, আমার ছেলে মেয়েকে আমার ওই বয়সে আমি কি চাইতাম, কি চাই, বা এখনকার যে পরিস্থিতি তার সাথে পরিবর্তনশীল হতে হবে। কিন্তু দেখা গেল যে এই যে অনেক সময় যে অথরিটেরিয়ান থেকে অনেক সময় মিক্সড অথবা হচ্ছে গিয়ে পারমিসিভ, বা যা বলছে যখন যা চাইছে তাই দিচ্ছে, অথবা আমার ছেলে মেয়ে কী করছে কোনো খবর নাই, বা বাবা মায়ের মধ্যে এমন ঝগড়াঝাটি মারামারি বা অন্য কোনো পারিবারিক, বা আমরা তো আসলে প্যারেন্ট বলতে শুধু বাবা মাকেই বলি না, প্যারেন্ট বলতে হচ্ছে অভিভাবক বলতে কিন্তু আসলে আমার বাবা মা ছাড়াও আছেন আমার ফ্যামিলিতে যারা যারা আছেন, যারা ডিরেক্টলি ইনভলভ থাকেন, দাদা দাদি হতে পারে, নানা নানি, মামা চাচা খালা, ওনাদেরকেও। সো যদি পরিবেশ পরিস্থিতি প্যারেন্টিংয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তখন যেটা ছেলে মেয়েদের মধ্যে হয় সবার আগে যেটা হয়, মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন তাদের মধ্যে তারা অল্পতে রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে, মন খারাপ করছে, ঘুমের সমস্যা হচ্ছে, অনেক সময় জেদ দেখাচ্ছে, জেদ দেখিয়ে জিনিসপত্র নষ্ট করছে, পড়াশোনায় সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই লক্ষণগুলো একটু দীর্ঘস্থায়ী হলে, সমস্যা বাবা মায়ের মধ্যে বা পরিবারে যদি সমস্যা বেশি থাকে, অনেক সময় সেটা মানসিক রোগে রূপান্তরিত হতে পারে, যেটা হয় যে বিষণ্ণতা, উদ্বিগ্নতা রোগ, কন্ডাক্ট ডিসঅর্ডার, বা অন্য আরো অনেকগুলো মানসিক রোগও কিন্তু হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে এই কারণে হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে মাদকাসক্তির মতো রোগীও চলে যেতে পারে। অনেক ধন্যবাদ। সুতরাং প্যারেন্টিং একটা বড় ধরনের ভূমিকা আসলে রয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে শুরু করে ব্যক্তিত্বের সমস্যা আরো অনেক কিছু আসলে তৈরি হতে পারে। আপু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে একটু জানতে চাই, এই যে আমরা তো সবসময় সমস্যাগুলো নিয়েই কথা বলছি, বাট সলিউশন ফোকাস যদি আমরা প্রিভেন্টিভ মেজার্সগুলোর ক্ষেত্রে একটু নজর দেই, বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড একটা হেলদি রুটিন কিভাবে মেনটেন করা যেতে পারে, এবং বাবা মার ক্ষেত্রে সেটা বাবা মা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন? রাইট, প্যারেন্টিংয়ের ক্ষেত্রে হেলদি রুটিন, ডেইলি রুটিন, আসলে আমরা বলি যে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে। ডিসিপ্লিন লাইফ মানে কিন্তু হচ্ছে গিয়ে স্বাধীনতাহীন জীবনযাপন না, স্বাধীনভাবে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা, এবং ডিসিপ্লিন লাইফ কিন্তু অল থ্রু দ্য লাইফ কন্টিনিউ করতে হবে। তো সেটা শুরু হবে ছোটবেলা থেকে, সময় মতো হচ্ছে ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করা, ঘুম থেকে উঠে কখন পড়াশোনা করতে হবে, এই যে সময়গুলোকে নির্ধারণ করে দেয়া যে এখন তোমার পড়ার সময়, এখন তোমার হচ্ছে গিয়ে খাওয়ার সময়, এখন তোমার রেস্ট নেওয়ার সময়। প্রতিদিন হচ্ছে গিয়ে এই যে শুধু আমরা সারাক্ষণ বলছি যে এটা করতে হবে ওইটা করতে হবে, তা না, তার সাথে হচ্ছে যেটা ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত সেটা হচ্ছে তাদের কিছু স্বাধীন মত প্রকাশের ক্ষমতা দিতে হবে। সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দিব, কেন দিচ্ছি না, সেটাকে তাদের সাথে এক্সপ্লেইন করা। এবং তার সাথে হচ্ছে গিয়ে আমরা যেটা এখন খুব বেশি সুযোগ করে দিতে পারি না, সেটা হচ্ছে ছেলেমেয়েদেরকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য তাদেরকে সাহায্য করতে হবে, এবং তাদের পড়াশোনা কখন করতে হবে, কতটুকু করতে হবে, পড়াশোনা না করলে বা এই যে নৈতিকতা নিজের মধ্যে তৈরি না হলে,
তৈরি করতে না পারলে কি হতে পারে খুব সহজভাবে স্বচ্ছভাবে বুঝিয়ে দেওয়া। নৈতিকতা মূল্যবোধের চর্চা এই বিষয়গুলো নিয়েই আসলে আমাদেরকে অনেকটুকুই থাকতে হবে। অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন আপনার আজকের অনুষ্ঠান থেকে। ধন্যবাদ সাবরিন আমাকে ডাকার জন্য, এবং RTVকেও অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে আমাদের আরও সচেতন হতে হবে সন্তান লালন পালনের ক্ষেত্রে, বিশেষ করে নতুন প্রজন্মের অভিভাবকদের। সকল কর্মব্যস্ততার মধ্যেও সন্তান ও পরিবারকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, পরিবারের সবাইকে দিয়ে ভালো থাকা অতি জরুরি। তাই আসুন সঠিক প্যারেন্টিং এর মাধ্যমে আমরা আমাদের সন্তানদের আলোর পথে যাত্রী হিসেবে গড়ে তুলি, যারা হবে ভবিষ্যতের সুনাগরিক, সমাজ পরিবর্তনের নায়ক। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।